আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। তো আজকে আশা করি আপনাদের ক্লাসটা অন্য দিনের তুলনায় একটু ভালো হবে, যেহেতু আজকে আমাকে মোটামুটি সবটুকুই দেখা যাচ্ছে। আজকে হয়তো একটু স্পষ্ট হবে, যেহেতু মার্কারের সমস্যাটা এখনো কাটাইতে পারি নাই। আস্তে আস্তে আমি সবই করব, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আজকে আমরা খুবই চমৎকার একটি অধ্যায় নিয়ে আসছি। আমাদের ধারাবাহিকতায় যে বিগত 30 বছরের প্রশ্ন সমাধান, আপনারা অবশ্যই থাম্বনেল দেখছেন, টাইটেল দেখছেন, আপনারা দেখতেছেন যে আমরা আজকে কোনটা সলভ করব। আজকে স্থিতিবিদ্যা, মানে দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এই অধ্যায় থেকে বিগত 30 বছরে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট গণিত অংশে যে প্রশ্নগুলো আর কি আসছিল, সেগুলো আমরা দেখবো যে কিভাবে কত শর্টকাটে কত ইজিলি আমরা সলভ করতে পারি, সে বিষয়গুলো আজকে আমরা দেখব। আমাদের কিন্তু অলরেডি একদম ম্যাট্রিক্স নির্ণয় থেকে শুরু করে একদম বিপরীত ত্রিকোণমিতি পর্যন্ত মোট 10টা অধ্যায় অলরেডি শেষ। আমাদের এখন আজকে স্থিতিবিদ্যা পড়াবো 16 তারিখ। আজকে হচ্ছে 14 তারিখ। আজকে স্থিতিবিদ্যা, 16 তারিখ হচ্ছে গতিবিদ্যা, মানে সমতলে বস্তু কণার গতি, এটা পড়াবো। আর 18 তারিখ হচ্ছে আপনাদের জন্য একটা সাজেশন ক্লাস দিব। 20 তারিখ হচ্ছে সমাধান ক্লাস দিব। মানে 20 তারিখ হচ্ছে আপনার পরীক্ষা। ওই দিন আমি কি করব, আপনার যে গণিত অংশের যে সমাধান সেটা আপনাকে দিয়ে দিব। এইভাবে আপনাদের প্লে লিস্টটা শেষ হবে। তো আসেন এখন আমরা টাইপ ভিত্তিক যে সমাধান করি, তার মধ্যে 1 নম্বর টাইপ আমরা কি পড়ব? 1 নম্বর টাইপ আমরা পড়ব হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে। সামান্তরিক সূত্রটা কি ছিল? যে দুইটা বল যদি আমার পি এবং কিউ হয় এবং লব যদি আর হয় এবং এই দুটার মধ্যবর্তী কোণ যদি আমার আলফা হয়, তাহলে ভালো করে বুঝেন। আমার মানে লব্ধির যে সামান্তরিক সূত্রটা, সেটা ছিল হচ্ছে টাইপ 1। এটা যে দুইটা বল পি এবং কিউ এবং এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং এই দুইটার লব্ধি হচ্ছে আর। সেক্ষেত্রে আমার সামান্তরিক সূত্রটা ছিল আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউব কজ আলফা। এটা ছিল আমার লব্ধির মান নির্ণয়ের সূত্র। আর tan থিটা ইকুয়াল, যদি এই থিটাটা যদি আমার পির সাথে যদি হয় সাপোজ, তাহলে আমার ছিল পি প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা। যদি একটু লেখা স্পষ্ট যদি না বলা যায়, সেক্ষেত্রে কেউ কিছু মনে করবেন না। সকল কিছু আমরা আসলে ঠিক করার চেষ্টা করতেছি, দেখবেন যে আসলে ক্লাসের কোয়ালিটিটা অনেক ভালো হবে। তো এই ছিল আমার দুইটা সূত্র। এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়ের সূত্র, এটা ছিল লব্ধির দিক নির্ণয়ের সূত্র। তো এখন আমরা এগুলা থেকে আরো কিছু সূত্র আমরা বানাইতাম। যেমন দুইটা যদি এই কোণ মানে আলফা, এই আলফাটা যদি আমার 180 ডিগ্রি হয়, তাহলে কোণ এর সর্বোচ্চ, তাহলে লব্ধি কি হবে? সর্বনিম্ন। মানে আর হইতো আমার পি ডিফারেন্স কিউ, এরকম হইতো। ডিফারেন্স চিহ্নটা এরকম হবে। এরপর হচ্ছে আলফা যদি আমার 90 ডিগ্রি হইতো, তাহলে আমার আর হইতো হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখি আরেকটা মার্কার দিয়ে লিখি, এটা ভালো হয় কিনা। এটাও মনে হয় ভালোই হবে। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আসলে আমরা যখন আলফার মানটা 90 ডিগ্রি, আরেকটা ছিল সেটা আমরা লিখি যে আলফা যদি আমার 0 ডিগ্রি হয়, মানে আলফা সর্বনিম্ন, আর হইতো আমার সর্বোচ্চ, মানে পি প্লাস কিউ। এই ছিল আমার, মানে এই সূত্রটা থেকে আমরা এই তিনটা বের করে নিয়ে আসতাম। তো এই যে সূত্রগুলা আসলে মূলত, এবং এখানে আপনারা আরেকটা শর্ট টিক মনে রাখবেন, এগুলো আসলে এই সূত্র থেকে আসে আমাদের। এখানে লিখে আমি স্টার চিহ্ন দিয়া, এটা আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি একটা সামান্তরিকের দুইটা বল পি এবং কিউ এবং লব্ধি আর হয় এবং এই তিনটা যদি আমার পরস্পর সমান হয়, সেক্ষেত্রে আলফার মান 120 ডিগ্রি হবে। এটা আপনারা মনে রাখবেন অলওয়েজ। মানে দুইটা বল হচ্ছে পি এবং কিউ, দুইটা বল কি আমার দেওয়া আছে? পি এবং কিউ, এবং এই দুইটা এদের লব্ধি পি এবং কিউ এবং এদের লব্ধি হচ্ছে আর। এখন কথা হচ্ছে পি কিউ এবং আর এই তিনটাই সমান, সেক্ষেত্রে আলফার মান কত হয় আমার? 120 ডিগ্রি। আলফার মান কত হয়? 120 ডিগ্রি। মানে দুইটা
আবার দেখবেন যে দুইটা বল যদি আমার সাপোজ পি এবং কিউ দেওয়া থাকে, এই দুইটার লব্ধির সর্বোচ্চ দুইটার যোগফল হতে পারে, সর্বনিম্ন দুইটার বিয়োগফল হতে পারে। এই রেঞ্জের বাইরে এগুলোর কোনো লব্ধি হতে পারে না। আমি যে কথাটা বললাম আবার এটা বললাম, এই যে সূত্রগুলো দিলাম, এই কয়েকটা জিনিস আপনার খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, তাহলে আপনি টাইপ 1 এর যত প্রকার ম্যাথ আছে আপনি করতে পারবেন। তো আসেন এখন আমরা ম্যাথ সলভ করতে যাই। আজকে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করব, আপনারা শুধু দেখবেন। স্থিতিবিদ্যা অনেকজনে ভয় পান, আজকে ভয়কে একদম সহজ করে দিব, একদম সহজ করে দিব আজকে। স্থিতিবিদ্যার কি আছে খুঁটিনাটি সব দেখবো আজকে আমরা। প্রথম যে আমাদের এটা দেওয়া আছে, 4 মানের দুইটি বল পরস্পর লম্ব দিকে ক্রিয়াশীল। পরস্পর লম্ব, লম্ব ভাবে মানে কি, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তিনটা বল হচ্ছে 3 নিউটন এবং 4 নিউটন। তাহলে আর কি হবে, যদি মধ্যবর্তী হয় কোণ 90 ডিগ্রি হয়, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে কত আসবে 5 নিউটন। এটাই আমাদের आंसर হবে। বুঝতে পারছেন ম্যাথটা? বলছিলে এখানে আমাকে বলছে যে 3 নিউটন এবং 4 নিউটন মানের দুইটি বল পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল। লম্বভাবে ক্রিয়াশীল এই কথাটার মানে হচ্ছে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং দুইটা যদি এরকম হয়, দুইটা বল 3 নিউটন এবং 4 নিউটন, সেক্ষেত্রে আর সমান হবে আমার এটাই লব্ধি নির্ণয়ের সূত্র। এইভাবে আমরা 1 নম্বর ম্যাথটা সলভ করতে পারলাম। এবার আসেন কোন বিন্দুতে 3 নিউটন এবং 4 নিউটন মানের দুটি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে। তারা কিন্তু 3 এবং 4 দিয়া দিচ্ছে, এবং এখানে বলছে লম্ব ভাবে না, এটা কি করতেছে না, লম্ব ভাবে ক্রিয়া করতেছে না। এটা হচ্ছে আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রির ক্ষেত্রে আমরা এটা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে করতে হবে, কারণ আমি বলছিলাম যে পি এবং কিউ তো সমান না। পি এবং কিউ যদি সমান হইতো, সেক্ষেত্রে আলফার মান 120 ডিগ্রি, আর এর মানও এই একটার খুব সমান হইতো। বাট এই দুইটা যেহেতু সমান না, আলফার মান 120 ডিগ্রি দেওয়া আছে, আমরা এই যে আর সমান এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করব। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, এই সূত্র ইউজ করব। তাহলে দেখেন 3 কে স্কয়ার করলে হবে 9, 4 কে স্কয়ার করলে 16, 2 * 3 * 4 cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাসের হাফ। এই মানটা আপনারা অলওয়েজ মনে রাখবেন, cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ। এটা কাট 16 9 25, 25 থেকে 12 বাদ, তার মানে আসে হচ্ছে √13। এটাই आंसर। তাহলে আমার অ্যানসারটা কি দাঁড়াইলো, √13। এখন এই বলগুলা কি এককে দেওয়া ছিল, 3 নিউটন এবং 4 নিউটন, তাহলে লব্ধি মান এত নিউটন হবে। মানে বলের একক কি আমরা জানি, নিউটন। তো বলের একক যেটা, সেটা আমাকে এখানে ইউজ করতে হবে। এরপর √3 মানের দুইটি সমান বল, √3 মানের দুইটা সমান বল মানে পি কিউ এবং √3 এগুলো সমান। এখানে বলা হচ্ছে সমান বল 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করে। আলফা কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে আর এর মান আমার কত হবে, √3 কিন্তু হবে, কারণ এই দুইটা যেহেতু সমান, আমার আরও যদি সমান হয়, মানে তিনটা যদি সমান হয়, সেক্ষেত্রে কিন্তু আলফার মান 120 ডিগ্রি হওয়া সম্ভব। তাহলে এখানে বলছে যে দুইটা সমান বল, দুইটি √3 মানের দুইটি সমান বল পরস্পর 120 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে, সেক্ষেত্রে লব্ধির মান হইল এটা। আর দিক হবে হচ্ছে দিক থিটা, থিটা হবে হচ্ছে এই যে এটা আলফা ভাগ 2। আলফা কত দেওয়া আছে 120 ডিগ্রি, 2 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি। এভাবে আমরা দিক নির্ণয় করতে পারি। মানে এটা আপনারা মনে রাখবেন যে দুইটা বল এবং যদি সমান হয়, পরস্পর 120 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে, সেক্ষেত্রে লব্ধির মানও ওই কোণ একটা বলের সমানই হবে। এখানে যে বলটা দেওয়া আছে ওটার সমানই হবে, আর কোণ হবে এখানে যেটা আছে ওটার অর্ধেক।
এখানে অবশ্যই 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাহলে এটার অর্ধেক কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। তো এইভাবে আসলে এই টাইপে আসলে অনেকগুলা ম্যাথ আপনারা দেখবেন, এই ম্যাথগুলো আসলে অনেক সহজ। আশা করি এই টাইপটা আসলে আপনারা পারবেন। এখানে অনেকগুলা ম্যাথ আছে, সবগুলো আসলে দেখানো সম্ভব না। এই একটা টাইপ থেকে আপনার 14টা ম্যাথ আছে। কয়টা? 14টাকে দেখানো সম্ভব। এখন প্রত্যেকটাই কোনো না কোনো বার আমার এই কয়েকটা সূত্র দিয়েই আমার মানে একবার না একবার আমার প্রশ্ন আসছে ঢাবে এই ইউনিট। তো এটা আপনারা করতে পারবেন। আমরা টাইপ 2 এ যাই। এখন বলছে অন্যভাবে লব্ধি ও লব্ধির দিক নির্ণয়। মানে এটা হলো এক ভাব, মানে একটা নিয়ম। এখন আমার লব্ধি যদি মানে বল দুইটা না থেকে আমার মানে 3টা 4টাও থাকতে পারে, বা মধ্যবর্তী কোণ পরস্পর দুইটা মানে 3টা যদি বল হয়, সেক্ষেত্রে এই লব্ধির মান আমরা এটা ব্যবহার করে বের করতে পারি। দেখেন, সেক্ষেত্রে 3টা বলের লব্ধির মান হচ্ছে আর ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এটা কি দিব, পি কিউ এর পরে তো আর হয়, পি কিউ আর এস দিলাম, এস স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস 2 কিউ এস কজ আলফা প্লাস এখানে লিখি 2 পি এস কজ আলফা। এটা হচ্ছে আমার লব্ধি নির্ণয়ের সূত্র হবে। মানে 3টা যদি দেওয়া থাকে, আমার বল দেওয়া থাকে, তাহলে প্রত্যেকটাকে আমি এক একটা করে বর্গ করব, এবং প্রথম দুইটা নিয়ে তার কজ আলফা, মানে কজ আলফা বলতে এই দুটার মধ্যবর্তী কোণ, আবার হচ্ছে এই দুইটা নিব 2 দ্বারা গুণ করব, আবার এই দুটার মধ্যবর্তী কোণ, এইভাবে আমরা নিব। তো এই সূত্রের সাহায্যে আমরা করতে পারি। এবং দিক নির্ণয়ের জন্য ওই রকম কোনো সূত্র পাওয়া যায় না। তো এই কারণে আসলে আমার এই সমস্যাগুলো হয়। কিন্তু আমাকে তো তারা মান নির্ণয় করা মানে বের করতে বলে, দিকও বের করতে মানে বলে যে দিক নির্ণয় করো। আসলে মান নির্ণয় করতে বললে আমি নয় একটু সময় লাগলেও আমরা এটার সাহায্যে করতে পারি, বাট আমরা তো এটার সাথে করব না, আমরা একটু শর্টকাট ইউজ করব। এখানে আপনাকে একটা কথা বইলা দিব, এটা আপনারা খেয়াল করবেন। টাইপ 2 এ আপনার 3টা বল দেওয়া থাকবে, অলওয়েজ 3টা বল দেওয়া থাকবে, অথবা 2টা বল থাকলেও সরাসরি দেওয়া থাকবে না, এটা হচ্ছে কথা। 2টা যদি বল দেওয়া থাকে তাও সরাসরি দেওয়া থাকবে না, 2টার সর্বোচ্চ লব্ধি বা সর্বনিম্ন লব্ধি দেওয়া থাকবে, অথবা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত হয় সেটা দেওয়া থাকবে, আদারওয়াইজ কিছু দেওয়া থাকবে, অপর কোনো কিছু বের করতে বলবে। যেমন সরাসরি বলতে পি কিউ আলফা এবং আর এগুলার মান আপনার পি প্লাস কিউ দেওয়া থাকবে, পি মাইনাস কিউ দেওয়া থাকতে পারে, অথবা রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকতে পারে। মানে এগুলার মধ্যে এখানে যে কয়েকটা জিনিস আমি লিখলাম, এই কয়েকটা জিনিসের মধ্যে আপনার যে কোনো একটা বা দুইটা আপনাকে দিবে, দিয়ে অন্য যে কোনো একটা আপনাকে বের করতে বলবে, এরকম। তো এরকম বিষয়গুলো আজকে আমরা টাইপ 2 এ দেখব, এবং 3টা বল সংক্রান্ত বিষয়গুলো আমরা টাইপ 2 এই দেখে ফেলবো। তো আসেন আপনারা এখন দেখি। একটি সমবাহু ত্রিভুজের বাহুদ্বয়ের সমান্তরালে বাহুত্রয়, একটা সমবাহু ত্রিভুজ, তাহলে বাহু কয়টা? 3টা। একটা সমবাহু ত্রিভুজ যদি আমি আঁকাই, তাহলে এই বাহু বরাবর একটা বল ক্রিয়াশীল, এই বাহু বরাবর একটা ক্রিয়াশীল, এই বাহু বরাবর একটা বল ক্রিয়াশীল। কারণ বলছে যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু বরাবর, মানে যথাক্রমে এখানে বলছে 6, 10 এবং 14, 6, 10 এবং 14 একক মানের 3টি বেগের, এই যে 3টি বল বা 3টা বেগ যে দেওয়া আছে, বলছে যে এদিকে 6 নিউটন, এদিকে 10 নিউটন এবং এদিকে 14 নিউটন, এগুলো ক্রিয়াশীল। এখন লব্ধির মানটা কত হবে? তাহলে আমি যদি আপনাকে বলি যে ওই সূত্র যেটা আমি দিলাম ওইটার সাহায্যে করেন,
মানে ওই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস 2p কিউ, মানে যেরকম বড় একটা সূত্র যা আপনাকে দিলাম, ওই সূত্র যদি আপনি সরাসরি ফালান তাহলে আপনার আশা করবে। এখানে লব্ধির মানটা ওইভাবে বের করা যায়, কিন্তু আপনার তো এত সময় নাই, বা আপনার রাফ করতে যতটুকু পেজ লাগবে, যতটুকু জায়গা লাগবে, অতটুকু আপনি পাবেন না। তাহলে এগুলা কিভাবে করা যায়? এগুলার কি কোনো শর্টকাট নাই? অনেক কিছুরই তো শর্টকাট থাকে। হ্যাঁ, এটারও শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে, দেখেন, একটা সমবাহু ত্রিভুজ যদি আপনাকে বলে দেয় তাহলে শর্টকাট থাকবে যে একটা সমবাহু ত্রিভুজের 3টা বাহু বরাবর ক্রিয়া করতে আছে, এবং দেখবেন যে এখানে 3টা বলতে দেওয়া থাকবে, এগুলো সমান্তর শ্রেণীভুক্ত। মানে এটা প্রথম পদ এস, এটা মানে এ, এটাকে আমি 4 যোগ করলে আমি দ্বিতীয়টা পাই, তার সাথে 4 যোগ করলে আমি তৃতীয়টা পাই, এরকম। মানে একটা সমান্তর ধারার মতো হবে আর কি। তাহলে আমার ডিফারেন্স কতটুকু করে হইতাছে, মানে একটা সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ ধরি, এর মান হচ্ছে 6, আর আমার যে পার্থক্যটা হয় ডি, এটাকে আমরা ধরি হচ্ছে, মানে পার্থক্যটাকে আমরা ধরি হচ্ছে ডি। এখন যেহেতু একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু বরাবর ক্রিয়া করতেছে, সেক্ষেত্রে এইগুলা যদি একটা সমান্তর ধারা যদি কি করে, মানে তৈরি করে আর কি, একটা সমবাহু মানে একটা সমান্তর ধারা যদি সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে √3 ইন্টু ডি। এটা হবে আমার লব্ধির মান, √3 ইন্টু ডি। এই শর্টকাটটা আপনারা মনে রাখবেন। ডি এর মান কত এখানে? 4, তার মানে 4√3 হবে এটার অ্যান্সার। এটার অ্যান্সার কত হবে? 4√3। কিভাবে বুঝলাম এই শর্টকাটটা? মানে 3টা বল অথবা 3টা বেগ যাই দেওয়া থাকুক, আপনার দেওয়া থাকবে, বলা থাকবে যে এই 3টা বল বা এই 3টা বেগ একটা সমবাহু ত্রিভুজের বাহুত্রয় বরাবর যথাক্রমে এত এত মানের ক্রিয়াশীল। সমবাহু ত্রিভুজ কথা উল্লেখ আছে, এবং এগুলোর ডিফারেন্স হচ্ছে সমান, এই দুটার ডিফারেন্স সমান। তাহলে √3 ইন্টু ডি, এটা হচ্ছে লব্ধির মান। আশা করি এই সূত্রের সাহায্যে আপনারা বের করতে পারবেন। এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। এরপর দেখেন এখানে আরেকটা ম্যাথ বলছে হচ্ছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন যেটা দেখাবো এটা আসলে অনেকবার পরীক্ষায় আসছে, আপনাদেরও আসতে পারে। এটা হচ্ছে কোন বিন্দুতে পি এবং 2p মানের দুইটি বল ক্রিয়াশীল, প্রথমটিকে দ্বিগুণ করলে এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। লব্ধির দিক কি থাকে? তাহলে আগে অপরিবর্তিত থাকে। তাহলে আগে কোনটা ছিল? পি এবং 2p। তাহলে এই দুটার অনুপাত প্রথমটিকে কি করলে দ্বিগুণ করলে হবে 2p, আর দ্বিতীয়টিকে 8 যোগ মানে এটা। তাহলে আগে যে দুইটা বল ছিল ওই দুটার অনুপাত এবং পরের দুইটার অনুপাত কি হবে? সমান হবে। কখন সমান হবে? যখন লব্ধির দিকটা, তারা বলে দিবে যে লব্ধির দিকটা অপরিবর্তিত থাকে। লব্ধির দিকটা কি থাকে? অপরিবর্তিত, মানে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন মানে হয় না মানে কি, আগে যা ছিল তাই থাকবে, তাহলে সমান হবে। এবার এই পি আর এই পি কাটা যায়, তাহলে হাফ, এই পাশে হয় 2p ডিভাইডেড বাই 2p প্লাস 8, তাহলে 4p হয় হচ্ছে 2p প্লাস 8, তাহলে 4p মাইনাস 2p, এটা হয় হচ্ছে 8, তাহলে 2p হয় হচ্ছে 8, পির মান হয় হচ্ছে 4। এটাই আমার আনসার হয়। তাহলে এখানে এটাই আপনাকে বলছিল যে কোন বিন্দুতে পি এবং 2p মানের দুইটি বল ক্রিয়াশীল, প্রথম বলটিকে দ্বিগুণ করলে এবং প্রথম বলটাকে দ্বিগুণ করা হয়েছে, দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে পি এর মান কত? এই পি এর মানটা আমি বের করছি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এরকম কিছু ম্যাথ আপনাকে দিবে। দেখে আরো দুই একটা ম্যাথ আপনাদেরকে দেখাই। আসলে 8.1, 8.2, 8.3 তে যে ম্যাথগুলো ছিল, আমরা দাগের অঙ্ক কিছু করছি না, কিছু ছোটখাটো ম্যাথ আছে যেগুলো দেখবেন যে আপনার বইয়ের মধ্যে আছে। ওইগুলা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি আপনার পরীক্ষায় আসছে।
মানে এরকম কিছু ম্যাথ আপনারা ওই সলভ করবেন আর কি। তাহলে দেখবেন যে এই টাইপ 2 এর ম্যাথগুলো আপনার কমন পড়বে, তাছাড়া খুব একটা পড়বে না। কারণ প্রত্যেকটা ভিন্ন ভিন্ন টাইপ, মানে সূত্র দিয়ে আমার করা লাগে। এখানে বলা হচ্ছে একটি বিন্দুতে ক্রিয়াশীল, একটা বিন্দুতে ক্রিয়াশীল পি এবং 12 নিউটন মানের দুইটি বল, পি এবং 12, এই দুইটা মানের দুইটি বল এবং এদের লব্ধি দেওয়া আছে হচ্ছে 3√7, যার ক্রিয়ারেখা পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দুইটা বল আমার কি কি দেওয়া আছে, পি এবং একটা হচ্ছে 12, এই হচ্ছে দুইটা বল, আর এদের লব্ধি হচ্ছে আমার 3√7। তারা এই লব্ধির কথা বলছে যে এই লব্ধিটা হচ্ছে এই পি বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি? আপনারা মনে রাখবেন অলওয়েজ যে এখানে এই দুটার মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, এই দুইটার একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় না? যে দুইটা 90 ডিগ্রি হয় সেই দুটার বর্গের সমষ্টি কি হয়? তৃতীয়টার সমান হয় না? এখানে ওই জিনিসটাই অ্যাপ্লাই করতে হবে, বুঝছেন? মানে লব্ধি যে কোনো একটা বলের সাথে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে যে দুইটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ওই দুইটার বর্গের সমষ্টি আপনি তৃতীয়টার সমান ধরবেন। তৃতীয়টার সমান ধরলে একটা সমীকরণ আসলো না, পি স্কয়ার প্লাস 3√7 স্কয়ার, এটা হবে 12 স্কয়ারের সমান। তাহলে এখান থেকে কি অতি সহজে বের হয়ে আসবে? অবশ্যই আসবে। পি স্কয়ার হয় হচ্ছে 144 মাইনাস, এটাকে স্কয়ার করলে 3 3 9, 7 9 63, 3 আছে 4 মিলবে 1 হলে 6 আছে 14 মিলবে 8 হইলে হাত হলো 1 0, তো পি স্কয়ার হয় 81, পির মান আসে হচ্ছে 9। পি এর মান কত আসলো আমার? 9। দেখবেন ওইটাই আমার কারেক্ট आंसर। তো এইভাবে আমরা এই জিনিসগুলো সলভ করতে পারি। তো যে কয়েকটা ম্যাথ আমি টাইপ 2 থেকে দেখাইতাছি, এগুলো ছাড়াও কিন্তু আসলে অনেক ম্যাথ আছে। স্থিতিবিদ্যার ম্যাথগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা করবেন। এখানে আরো দুইটা ম্যাথ আপনার আছে টাইপ 2 এ। একটি বিন্দুতে পরিবর্তনশীল কোণে প্রযুক্ত দুইটি বলের লব্ধির, এখানে বলে দিছে হচ্ছে লব্ধির বৃহত্তম মান, মানে দুইটা বল কি কি সেটা দেওয়া নাই, দুইটা বল দেওয়া নাই, বলছে হচ্ছে দুইটা বলের লব্ধির বৃহত্তম মান। মানে দুইটা বল যদি আমার কথা কথা পি এবং কিউ হয়, সেক্ষেত্রে পি প্লাস কিউ দেওয়া আছে, পি প্লাস কিউ হচ্ছে আমার কত? পি প্লাস কিউ হচ্ছে 17। কারণ এই দুইটা বল তো সমান না। এখানে বলে দিছে যে বল দুটি লম্বভাবে ক্রিয়া করলে, বল দুটা যদি লম্বভাবে ক্রিয়া করে তাহলে লব্ধির মান হয় 13 নিউটন। বল দুটি লম্বভাবে ক্রিয়া করলে তাহলে লব্ধিটা কত হয়? এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা দেওয়া আছে 13, এটা কত? 13 দেওয়া আছে আপনার। মানে সর্বোচ্চ লব্ধিটা আপনার দেওয়া আছে 17, আর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি হয় 13। এখন আপনার বল দুটার সর্বনিম্ন লব্ধি মানে হচ্ছে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ আপনার নির্ণয় করতে হবে। মানে এটার সমান কত? এটা আপনার যেটা বের হবে ওটাই आंसर। তাহলে পি প্লাস কিউ দেওয়া আছে, রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার দেওয়া আছে 13, পি মাইনাস কিউ দেওয়া আছে, আমি একটু হিন্টস দিয়ে দিই আপনারা করবেন। আমরা এটা থেকে আমরা লিখব হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মানে হয় 169,
এবার লিখবেন যে আমরা জানি, আমরা লিখলাম যা, মানে আমরা জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আপনি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের জায়গায় যে 169 বসাইলেন, পি প্লাস কিউ এর জায়গায় 17 বসাইলেন, দেখবেন যে শুধু পি মাইনাস কিউ থাকে। আমার এখান থেকে অতি সহজেই পি মাইনাস কিউ এর মানটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের বীজগণিতের সূত্র, যেটা আমরা এসএসসি সাধারণ গণিত তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম। মনে করে দেখবেন যে এই সূত্র কিন্তু আমার ছিল। ওই বীজগণিতের সূত্র, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রও কিন্তু আমার এইচএসসি উচ্চতর গণিতে লাগে। সো এই সমস্ত সূত্র আপনারা এখনো ভুলা যায় না, মনে রাখবেন অলওয়েজ। এরপর হচ্ছে দুইটা বল কি কি 12 নিউটন ও 5 নিউটন একটি কণার উপর ক্রিয়া করে এবং বল দুটি দ্বারা সৃষ্ট কোণ 60 ডিগ্রি যদি হয়, তবে বল দুটার লব্ধি প্রথম বলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা কি করে দেওয়া লাগবে? প্রথম দুটা বল দেওয়া আছে হচ্ছে 12 আর একটা হচ্ছে 5। যদি বলতে 60 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে, তাহলে এই দুটা যে লব্ধিটা হবে, সেই লব্ধিটা এই প্রথম বল মানে 12 নিউটনের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেক্ষেত্রে ওই যে tan থিটা ইকুয়াল প্রথমটার সাথে কোণ, প্রথমটা এরকম থাকবে 5 cos 60 ডিগ্রি 5 sin 60 ডিগ্রি। জাস্ট এটা ক্যালকুলেশন করে আপনি থিটার মানটা নিয়ে আসবেন, তাহলে থিটার মানটাই হবে আপনার অ্যানসার। আসলে টাইপ 2 আর আমি সবগুলা ম্যাথে আপনাকে দেখাই দিলাম, যেহেতু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন নিয়ম, আপনাদের একটু সমস্যা হয়তো বা, কিন্তু আসলে এখন আর হবে না। এখন আমরা যাবো হচ্ছে টাইপ 3। আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, দেখি টাইপ 3 আমাদের কি পড়া যায়। আমাদের মনে হয় অধ্যায় শেষ, খুব বেশি কিছু আমার এই অধ্যায়ে নাই। এরপরে হচ্ছে আমরা আপনাদেরকে আমি দুইটা টাইপ দেখাইছি, আর একটা টাইপ আপনাদেরকে দেখাইলো, মানে একটা ম্যাথ আছে আপনার, মানে মাত্র দেখেন 2টা বা 3টা টাইপ থেকে আপনার ম্যাথ বারে বারে আসে। আর একটা ম্যাথ আছে আপনার, যেটা হচ্ছে অন্য একটা টাইপের মধ্যে। এই ম্যাথটা আপনারা দেখবেন, তাহলে আপনার স্থিতিবিদ্যা শেষ। কতক্ষণ ক্লাস নেওয়া হয়েছে চিন্তাই করা যায় না যে এত ভয়ানক একটি অধ্যায়, না জানি কত কঠিন ম্যাথ আছে। খুব কি কঠিন কোন ম্যাথ এই অধ্যায় থেকে আসছে আপনারা দেখছেন? যে কয়েকটা ম্যাথ দেখাই দিছি একদম সহজ, পানি একদম। গতিবিদ্যাও দেখবেন যে একদম সহজ, আপনি আপনাদেরকে দেখাইলেই বুঝতে পারবেন। তো এখানে যে টাইপ 3 তে যে ম্যাথটা তারা দিছে সেটা হচ্ছে, এক লোক তার কাঁধে যেরকম করে অনেক কিছু মানুষ নেয় না, তো এরকম বিশেষ করে যে কামলারা নেয়, অনেক বিভিন্ন মানুষ আছে যারা যে বিভিন্ন বোঝা বহন করে, কাঁধে নিয়ে অনেক বোঝা বহন করে না, এরকম একটা লোক বলছে যে আনুভূমিক ভাবে স্থাপিত 6 ফুট দৈর্ঘ্য একটি লাঠি, মানে সে কাঁধে একটা লাঠি নিচ্ছে, সেটার দৈর্ঘ্য আনুভূমিকের সমান্তরাল ভাবে, আনুভূমিক যে আছে মানে মাটি, এটার একদম সমান্তরাল ভাবে কাঁধে কি করছে 6 ফুট লম্বা, 6 ফুট মানে অনেক বড় একটা নিচ্ছে আর কি। 6 ফুট দৈর্ঘ্য একটা আপনার একটা লাঠি নিচ্ছে। লাঠির এক প্রান্তে তার হাত রেখে, এই যে এরকম ভাবে সাপোজ একটা লাঠি আপনি নিল, তাহলে এভাবে কি ধরে রাখতে হবে, সামনে সে হাত রাখছে, আর পিছনে হচ্ছে ডব্লিউ ওজনের, মানে ওজনটা আপনার সরাসরি বলে দেওয়া নাই, ডব্লিউ ওজনের একটি বস্তু
বহন করতেছে। মানে মানে কাঁধে একটা কি নিছে, একটা লাঠি নিছে, সামনে হাত রাখছে, আর পিছনে হচ্ছে আমার একটা বস্তু আছে ডব্লিউ ওজনের। বুঝছেন? এখন কাঁধের উপর চাপের পরিমাণ, কাঁধের উপর একটা চাপ পড়বে না, এখানে দেওয়া আছে, আর এখানে পিছনে একটা আমার বস্তু আছে ডব্লিউ ওজনের, ওই লাঠির সাথে ঝোলানো। তাহলে আমার কাঁধের উপর একটা চাপ পড়বে, অবশ্যই পড়বে। তাহলে সেই চাপ, এই চাপ যে হইতাছে, ওই যে আমার বস্তুটা ছিল ডব্লিউ, ডব্লিউ ওজনের ওই বলটা ওর 3 গুণ চাপ পড়তেছে। এখানে কি বলে দেওয়া আছে, এখানে যে চাপটা পড়তেছে সেটা হচ্ছে ওই বস্তুটা যে আছে ওই বস্তুর ওজনের 3 গুণ চাপ পড়তেছে। কত গুণ? 3 গুণ। এখন বলা হচ্ছে তার যে কাঁধ আছে, কাঁধ থেকে হাতের দূরত্ব, মানে যেখানে সে হাতটা রাখছে সেটার দূরত্বটা কতটুকু সেটা আপনাকে বের করতে বলছে। প্রশ্নটা অনেক সময় ভরে পড়লাম, আপনাদেরকে আরেকটু আমি সামারি করি। তাহলে এটাকে বলছে যে এক লোক তার কাঁধে আনুভূমিক ভাবে স্থাপিত 6 ফুট দীর্ঘ একটি লাঠির এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে। কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুটির ওজনের 3 গুণ। তাহলে মানে কাঁধ থেকে হাতের দূরত্ব কত? মনে রাখবেন, কাঁধ থেকে হাতের দূরত্ব, এটা আমরা একটা শর্টকাট ইউজ করে আপনারা এটা সমাধান করতে পারি। এরকম যদি কোনো ম্যাথ আপনারা আসে, আপনারা সাহায্য করে ফেলবেন। একটা উপরে হবে লাঠির দৈর্ঘ্য ডিভাইডেড বাই যত গুণ বলতে যত গুণ আর কি, মানে কাঁধের উপর এটা পড়তেছে 3 গুণ পড়তেছে না এখানে, তাহলে যত গুণ এখানে বসবে 3। আর লাঠির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 6 ফুট। 6 ভাগ 3 মানে কত হলো? 2। তাহলে অ্যান্সার হবে 2 ফুট বা 2 ফিট। তাহলে এই ছিল আমার স্থিতিবিদ্যা। এই সমস্ত ম্যাথগুলো আর কি আমার আসছে। এই কয়েকটা ম্যাথ আপনারা বেশি করবেন, খুব একটা ম্যাথ স্থিতিবিদ্যা থেকে আসে না। আমরা আসলে যে কঠিন মনে করি যে অনেক কিছু মনে হয় শিখতে হবে একটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য একটা অধ্যায় থেকে, আসলে কিছুই না। যতটুকু দেখাইলাম এতটুকু মনোযোগ সহকারে ক্লাসটুকু করবেন, আশা করি স্থিতিবিদ্যার যা আছে আপনারা সব পারবেন। আমরা আগামী দিন তাহলে কি নিয়ে আসবো? 16 তারিখ গতিবিদ্যা, সমতলে বস্তু কণার গতি। এই অধ্যায়টা অনেক ধরনের সমস্যা, আশা করি এটা ওই দিন সমস্যার সমাধান হয়ে যাবে। আর এরপরে থাকবে হচ্ছে আমার একটা সাজেশনমূলক ভিডিও, আর এরপরে হচ্ছে তো এই যে 20 তারিখ ওই দিন সমাধান দিব গণিত অংশ। তো চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।